আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি শিল্প উদ্যোগ বা ব্যবসা উদ্যোগ নামের একটা কোর্স, যেটাকে আমরা এন্টারপ্রেনিউরশিপ বলতে পারি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে করা হয় অনার্স থার্ড ইয়ারে, আর এইটা আমরা অনার্স ফোর্থ ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে করাই। তো অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ দুইটা ইয়ারের জন্য বেসিক্যালি আমরা এন্টারপ্রেনিউরশিপ কোর্সটা করিয়ে থাকি। তো ধারাবাহিক আলোচনায় আমরা অনেক কিছু শিখে ফেলেছি। লাইক তোমাদেরকে আমরা ইনিশিয়ালি যেটা করিয়েছি, কনসেপ্ট করিয়েছি, দেন ডেফিনেশন করিয়েছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়েছি, দেন হচ্ছে যে সবকিছু মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ব্যবসা উদ্যোগ বা শিল্প উদ্যোগ হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট একটা বিষয়, যেটা পাশ্চাত্য পাশ্চাত্য সমাজে খুবই সমাদৃত একটা সাবজেক্ট। এবং হচ্ছে ওইখানের পাঠ্যপুস্তকগুলো যদি আমরা দেখি তাহলে উদ্যোগের বিষয়টা অনেক আগে থেকে, অর্থাৎ বেসিক্যালি উদ্যোগ বিষয়টা তো ইন্ট্রোডিউস করেন রিচার্ড ক্যান্টিলন 1755 সালে। ফরাসি অর্থনীতিবিদ রিচার্ড ক্যান্টিলন 1755 সালে বেসিক্যালি হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ বিষয়টা ইন্ট্রোডিউস করেন। এর আগেই আমরা যদি 1750 থেকে 1850 পিরিয়ডটা দেখি, এটা হচ্ছে শিল্প বিপ্লবের শুরু, অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। তো এই সম্পর্কিত ধারাবাহিক আলোচনা আমরা করেছি, তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সো ফার্স্ট যেটা ছিল কনসেপ্ট ছিল, ডেফিনেশন ছিল, ব্যাকগ্রাউন্ড করেছি আমরা, দেন আমরা প্রসেস দেখেছি। এরপরে ইন্টারেস্ট কেন আসলে আগ্রহী হয় শিল্প উদ্যোগের ক্ষেত্রে, আগ্রহের কারণ দেখেছি। বিদ্যমান পরিস্থিতি, ব্যবসা সংগঠনে উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, শিল্প উদ্যোক্তার প্রকারভেদ এবং কোয়ালিটিস গুলো নিয়ে আলোচনা করেছি, কি কি গুণাবলীগুলো থাকতে পারে একজন শিল্প উদ্যোক্তার। কনটেক্সট অর্থাৎ রোল বা সিগনিফিকেন্সটা দেখেছি আমরা। এথিক্স অর্থাৎ এথিক্স মোরালিটিও থাকতে হবে, সোশ্যাল রেসপন্সিবিলিটিও রয়েছে উদ্যোগের ক্ষেত্রে। দেন আমরা অ্যাক্টিভিটিস গুলো জেনেছি, উদ্যোক্তাকে কি কি কার্যাবলীগুলো পারফর্ম করতে হয়। এরপরে যে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উদ্যোক্তার এত সুবিধা থাকা সত্ত্বেও কিছু কিছু অসুবিধা বা লিমিটেশনস রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়েরই যতই সুবিধা থাক তার অপোজিট অর্থাৎ রিভার্স কিছু লিমিটেশনসও থেকে থাকে। তো সেই উদ্যোগ বিষয়টা খুবই এসেনশিয়াল একটা বিষয়। তো সেক্ষেত্রেও কিছু লিমিটেশন রয়েছে যেগুলো আমরা জেনে নিতে পারি, অর্থাৎ যে লিমিটেশন গুলো উদ্যোগকে ব্যাহত করে। সো ফার্স্ট স্পেসিফিক যে লিমিটেশনটা আমরা বলবো সেটা হচ্ছে যে নির্ভরযোগ্য ধারণার অভাব। অর্থাৎ উদ্যোগ গ্রহণ ইকোনমির ক্ষেত্রে ইকোনমিকে বুস্টিং করে এবং হচ্ছে ইকোনমিকে নতুন একটা শেপ দেয়, সেগুলো সবই ঠিক আছে, কিন্তু যদি কনসেপচুয়ালি যদি আর আমরা এটাও বলেছি যে উদ্যোগ গ্রহণটা বিষয়টা কি ইনোভেশনের সাথে অর্থাৎ ক্রিয়েটিভিটির সাথে কানেক্টেড। তো সেই ক্ষেত্রে যদি ধারণার অভাব থাকে তাহলে হচ্ছে যে ক্রিয়েটিভিটি বা ইনোভেটিভ কোনো কিছু আসবে না। আর ইনোভেটিভ কোনো কিছু যদি না আসে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে উদ্যোগ গ্রহণ করে বা
উদ্যোগ নিয়ে সেইভাবে সাকসেস অ্যাচিভ করা সম্ভব হবে না। তখন যেটা হবে যে উদ্যোগের ক্ষেত্রে ফেইলিওর স্টোরি হবে। তো ফেইলিওর স্টোরি মানে হচ্ছে যে কি ডিমোটিভেটিং একটা ফ্যাক্টর। অর্থাৎ এইটা কি করবে যে অন্যদের ক্ষেত্রে একটা এক্সাম্পল হবে যে আসলে উদ্যোগ নিয়ে তো সাকসেসফুল হওয়া যায় না। তো এই ক্ষেত্রে যে বিষয়টা ছিল যে নির্ভরযোগ্য ধারণার অভাব ছিল। তার যিনি উদ্যোগ গ্রহণ করেছেন তার কনসেপ্ট ইনোভেটিভ ছিল না, বা রিপিটেড একটা বিষয়কে সেই রিপ্রেজেন্ট করতে চেয়েছে। আর বিজনেস প্ল্যানের ক্ষেত্রে বা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে অন্যান্য বিষয় যেগুলো চিন্তা করতে হয় সেগুলো তিনি চিন্তা করেননি। এরপরের যেই বিষয়টা সেটা হচ্ছে টেকনিক্যাল ল্যাক অফ টেকনিক্যাল নলেজ, অর্থাৎ কারিগরি জ্ঞানের অভাব। উদ্যোগ যেহেতু উদ্যোগকে আমরা যদিও একটা থিওরিটিক্যাল কনসেপ্ট হিসাবে চিন্তা করি, থিওরিটিক্যাল কনসেপ্ট হলো থিঙ্কিং প্রসেসে এটা থিওরিটিক্যাল হলেও যখন আমরা এটা পারফর্ম করতে চাই বা এক্সিকিউশন করতে চাই, এক্সিকিউশন স্টেজে এটা কিন্তু টেকনিক্যাল কাজগুলো অনেক বেশি রিলেটেড। সো এক্সিকিউশন স্টেজে কিন্তু যখন কারিগরি জ্ঞান দরকার হয়, আর যিনি উদ্যোক্তা তিনি যদি কারিগরি জ্ঞানে দক্ষ না হন, তখন কিন্তু এই বিষয়গুলো প্রবলেম হয়ে দাঁড়ায়, অর্থাৎ অসুবিধা হয়ে দাঁড়ায়। তো সে যে এখন যেটা করা যেতে পারে যে এখন কিন্তু এই লিমিটেশনস গুলো কিন্তু ওভারকামও করা যায়, আউটসোর্স করা যায়, বা আদার্স যারা রয়েছে তাদের হেল্প নেওয়া যায়, বা যদি উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে টিম হতে পারে, তো কালেকটিভলি উদ্যোক্তা হওয়া যায়। তো সেইভাবে কারিগরি জ্ঞানটা সলভ করা যায়। বাট যিনি উদ্যোগ গ্রহণ করেছেন তার যদি টেকনিক্যাল নলেজ না থাকে, তাহলে কিন্তু সে প্ল্যানিং এর ক্ষেত্রে যখন প্ল্যানিং করবে এবং এক্সিকিউশনে যাবে তখন কিন্তু অনেক বেশি অসুবিধা হবে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাথমিক মূলধনের অভাব। অর্থাৎ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ফাইন্যান্স বড় একটা ফ্যাক্টর, কিন্তু ফাইন্যান্স করার ক্ষেত্রে যারা ফাইন্যান্স করবে তাদের পর্যন্ত যেতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। অর্থাৎ সেই পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু একটা প্রিলিমিনারি এক্সপেন্স, অর্থাৎ প্রাথমিক খরচ রয়েছে। তো এখন যদি উদ্যোক্তার সেই প্রিলিমিনারি এক্সপেন্সটা, অর্থাৎ উদ্যোগটাকে একটা প্ল্যানিং এ ট্রান্সফর্ম করে, তো সেই পুরো বিষয়টাকে যারা ইনভেস্টর রয়েছে তাদের সামনে রিপ্রেজেন্ট করা পর্যন্ত যাওয়াও কিন্তু একটা বিশাল প্রাথমিক খরচের ইস্যু থাকে। তো সেই খরচটুকু যদি উদ্যোক্তার না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে। অর্থাৎ প্রথমেই কিন্তু ফান্ডিং করতে চাইবে না। একেবারে প্রথমেই যদি উদ্যোক্তা মনে করে যে আমি শুরুতেই ফান্ড রেইজ করে বা ফান্ড কালেক্ট করে বিজনেস শুরু করব, এইটা কিন্তু কঠিন হবে। তাকে কিন্তু মোটামুটি বিজনেসটাকে ডেকোরেট করতে হবে। আর যারা ইনভেস্টর রয়েছে তাদেরকে তাদের আস্থার জায়গা তৈরি করতে হবে, অর্থাৎ তাদের স্পেস থাকতে হবে। যারা ইনভেস্টর তারা ইনভেস্ট করলে যেন সেই টাকা এবং প্রফিট দুইটাই রিটার্ন হয়, সেই আস্থাটুকু নিয়ে আসার জন্য প্রিলিমিনারি এক্সপেন্সটা তাকে করতে হবে, অর্থাৎ যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে করতে হবে। আমরা কোম্পানি গঠনের ক্ষেত্রেও দেখে থাকি যে প্রিলিমিনারি এক্সপেন্স, অর্থাৎ প্রাথমিক খরচগুলো কিন্তু উদ্যোক্তাদের বহন করতে হয়। এরপরে হচ্ছে যে বিজনেস নলেজ, তার কিন্তু সাফিসিয়েন্ট বিজনেস নলেজ থাকতে হবে। বিজনেস নলেজ না থাকলে লাইক হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিজনেস এবং উদ্যোক্তা দুইটা বিষয়ই কিন্তু খুব ডাইভার্সিফাইড, অর্থাৎ খুব বেশি টিপিক্যাল না। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে বিজনেস মাইন্ডেড এবং হচ্ছে যে হার্ড ওয়ার্কার, বিজনেস মাইন্ডেড মিন্স হচ্ছে যে তাকে তার নলেজ এরিয়া ডাইভার্সিফাইড, তার অ্যাক্টিভিটিস ডাইভার্সিফাইড। বেসিক্যালি আমরা ইন্ডিকেট করছি এখানে যে এন্টারপ্রেনিয়রের যে কোয়ালিটি গুলো রয়েছে সেই কোয়ালিটি গুলো অবশ্যই থাকতে হবে। আর বিজনেসের সাথে প্রফিটের কানেক্টিভিটি রয়েছে, এবং বিজনেস আলাদা একটা এন্টিটি। তো এই বিজনেসের যেই বিষয়গুলো, প্রফিট লস, এই বিষয়গুলো সম্পর্কে তাকে সম্যক ধারণা থাকতে হবে। এরপরে হচ্ছে যে লাইক উদ্যোগ গ্রহণের সাকসেস কিন্তু বা বিজনেসের সাকসেস কিন্তু হচ্ছে তার সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, সেগুলোকে এন্ড কাস্টমারের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে সাকসেস। তো এন্ড কাস্টমারের কাছে যদি পৌঁছে দিতে চায় উদ্যোক্তা,
সেক্ষেত্রে কিন্তু তাকে মার্কেট অর্থাৎ বাজার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ বাজারে প্রচলিত ডিমান্ড কি, কি ধরনের পণ্য বাজারে এখন অ্যাভেলেবেল আছে, আর কোন ধরনের পণ্যের চাহিদা রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তার খুব ভালো নলেজ থাকতে হবে। অর্থাৎ মার্কেট নলেজ না থাকলে কিন্তু কাঙ্ক্ষিত পণ্য সে উৎপাদন করতে পারবে না। আর কাঙ্ক্ষিত পণ্য উৎপাদন না করতে পারলে দেন হচ্ছে এই উদ্যোগ বা সেবা কি হবে, আলটিমেটলি কি হবে যে কনজিউমাররা এটার প্রতি ইন্টারেস্টেড হবে না, এবং দিন শেষে কিন্তু তার ফেইলিয়ার হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। সো এই জন্য যেটা করতে হবে যে মার্কেট সম্পর্কে আপ টু ডেট থাকতে হবে, মার্কেটের এভরি ডিটেল ফ্যাক্ট অ্যানালিসিস করে তাকে উদ্যোগ নিতে হবে, এবং হচ্ছে তাকে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস যেটাই করুক সেটা ইন্ট্রোডিউস করতে হবে। এরপরের যে পয়েন্টগুলো আমরা দেখব সেটা হচ্ছে মোটিভেশনের বিষয়টা হচ্ছে যে সেকেন্ড ইস্যুটা সোশ্যাল কনটেক্সটের সাথে জড়িয়ে রয়েছে। আর মোটিভেশন বেসিক্যালি উদ্যোক্তাকে আমাদের প্রেজেন্ট কনটেক্সট, লাইক আমি বলেছি যে আমরা যদি উদ্যোক্তার হিস্ট্রি দেখি তাহলে পাশ্চাত্য যুগে এন্টারপ্রেনিয়রশিপকে যেভাবে অ্যাকনলেজ করা হয়, যেভাবে প্যাট্রোনাইজ করা হয়, যেভাবে মোটিভেট করা হয়, আমাদের দেশে আমাদের দেশ বা সাউথ এশিয়ার কনটেক্সটে যেটা করা হয়, সাউথ এশিয়ার কনটেক্সটে এইভাবে মোটিভেট করা হয় না। সাউথ এশিয়ার কনটেক্সটে যেটা করা হয় সেটা হচ্ছে জব, খুব বেশি প্রিফার করা হয় জবকে। অর্থাৎ সামাজিক, আমাদের দেশেও কি করা হয়, সামাজিক মূল্যায়নের ক্রাইটেরিয়া হচ্ছে জব, অর্থাৎ স্পেসিফিক কিছু জবকেই হচ্ছে উন্নতির ক্রাইটেরিয়া হিসাবে দেখা হয়। আর এই সেন্সে যেটা হচ্ছে উদ্যোক্তাকে খুবই খুবই নেগলেক্ট করা হয়, যেটা হচ্ছে উদ্যোক্তার ডিমোটিভেট হওয়ার খুব বড় একটা কারণ। বেসিক্যালি দেশের আমরা যদি দেশের শিল্প এবং হচ্ছে দেশের অর্থনীতি এবং বিশ্বকে চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তাদের ভূমিকাই মূল। কিন্তু আমাদের সোশ্যাল কনটেক্সটে কিন্তু উদ্যোক্তাকে সেভাবে ইভ্যালুয়েশন করা হয় না, ইভ্যালুয়েশন করা হয় তার সাকসেসকে। অর্থাৎ আলটিমেটলি সে যখন সাকসেস অ্যাচিভ করে তখন কিন্তু আমরা তাকে হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ তখন তাকে তাকে তোষামত বা আমরা অর্থাৎ খুব বেশি মোটিভেট করি। আর যখন সে উদ্যোগ গ্রহণ করছে তখন তো আসলে সাকসেস বলে কিছু থাকে না, তখন কি তাকে ডিমোটিভেট এবং তাকে ইভ্যালুয়েশনই করা হয় না, এবং সেক্ষেত্রে কিন্তু তার সামাজিক মিনিমাম ভ্যালুটুকু সে পায় না। এটা কিন্তু তাকে টোটালি ডিমোটিভেট করে। তো এই ডিমোটিভেশনটা কিন্তু বড় একটা অসুবিধা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে। তো এই আর ফাইন্যান্সিয়াল বিষয়টা যদি আমরা বলি, ফাইন্যান্সিয়ালিও কিন্তু উদ্যোক্তাকে খুব অনেক স্ট্রাগল করতে হয়। অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু সে তো টাকা পাচ্ছেই না, অর্থাৎ স্যালারিড হলে কিন্তু প্রতি মাস শেষে সে একটা ইনকাম পাচ্ছে, যেটা দিয়ে সে তার লাইফ মোটামুটি একটা লাইফ লিড করতে পারে। বাট যদি উদ্যোগ গ্রহণ করে এট দ্য এন্ড অফ দ্য মান্থ কি হয়, তার কোনো রেমুনারেশন বা তার কোনো পারিশ্রমিক থাকে না। আর সামাজিক হীনমন্যতা বা সামাজিক বিষয়গুলো তো তার রয়েছেই। তো এইভাবে কিন্তু সে খুব গ্রেটলি, মানে খুব ব্যাপকভাবে ডিমোটিভেটেড হতে পারে। তো এইখানে কিন্তু প্রেষণা, এখানে সেলফ মোটিভেশন, অর্থাৎ সে তাকে নিজেকে মোটিভেশন করতে পারে। আর উদ্যোক্তার আলাদা কিছু কোয়ালিটি থাকে, যেটা হচ্ছে তাকে তাকে এই সমস্ত চ্যালেঞ্জ, অর্থাৎ এগুলো কিন্তু খুব টাফ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। সোশ্যাল কনটেক্সটের ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তা সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে। অর্থাৎ উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কিন্তু সে তার স্বাভাবিক জীবন প্রবাহ, অর্থাৎ একটা ইউনিভার্সিটি থেকে যখন গ্রাজুয়েটরা বের হয়, তো দেখা গেছে যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে কিন্তু সবকিছুর জন্য অনেক ওয়েট করতে হয়, এবং হচ্ছে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। আর এর মধ্যে যেটা হচ্ছে, যেই বন্ধুটা জব নিয়ে ফেলেছে সে কিন্তু মান্থলি ইনকাম করছে, তার লাইফে মোটামুটি ভাবে সবই কিন্তু খুব দ্রুত অ্যাচিভ করে ফেলতে পারে। আর এদিকে কিন্তু এক হচ্ছে যে উদ্যোক্তা যদি সাকসেস হয় অ্যাচিভ করতে পারবে, আর যদি ফেইল হয় সেক্ষেত্রে তো মানে আসলে বর্ণনাতীত তার দুঃখ দুর্দশার কথা।
ফেলিওর স্টোরিগুলি। আর এই ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক পিছিয়ে গেল, আর যে বন্ধুটা জব করছে সে অনেক এগিয়ে গেল। তো এইরকম ইমব্যালেন্স সিচুয়েশন সামাজিক মর্যাদার ক্ষেত্রেও যে আম, তাকে তাকে তার উদ্যোগ তাকে ওইভাবে ইভ্যালুয়েট না করে তাকে জবলেস মনে করা হয়, বা এইভাবে যেটা হচ্ছে যে আমাদের কনটেক্সটে সামাজিক কোনো স্ট্যাটাস থাকে না, এবং হচ্ছে তার আইডিয়াও থাকে না। লাইক জব করতে গেলে সে একটা ডেজিগনেশন পাবে, সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এক্সিকিউটিভ বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, একটা একটা হচ্ছে মর্যাদা পাবে, বা একটা ডেজিগনেশন থাকবে, যেগুলো হচ্ছে সামাজিকভাবে অ্যাকনলেজড। বাট উদ্যোক্তার ডেফিনেশন, উদ্যোক্তার বিষয়টা কিন্তু সামাজিকভাবে গ্রহণযোগ্য না। এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু কি করে সে হচ্ছে যে ডিসকারেজ হয়। ডিসকারেজ হলে কিন্তু সে হতোদ্যম হতে পারে, এবং হচ্ছে তার যে মানসিক শক্তি নিয়ে যতটা শক্তি নিয়ে সে এগিয়েছিল ঠিক ঠিক ততটা অর্থাৎ প্রতিকূলতার মাধ্যমে পিছিয়ে আসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু তাকে ক্লান্ত করে দেয়, তার তার যে মোটিভেশনকে অনেক অনেক লোয়েস্ট করে দেয়, তার মোটিভেশন একেবারে যে মনোবলহীনতা, ডিসকারেজ হয়। তো এই বিষয়গুলো রয়েছে। এরপরের যেই স্পেসিফিক পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে লিগ্যাল কিছু বিষয় থাকে উদ্যোক্তার ক্ষেত্রে। যেহেতু সে কিন্তু কান্ট্রির জন্য, কান্ট্রিকে চেঞ্জ করার জন্য কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু উদ্যোক্তার ক্ষেত্রে আইনগতভাবে সর্বোচ্চ সুযোগ সুবিধা ইনশিওর করতে হবে। লিগালি তাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে, তাকে ফাইন্যান্স, মার্কেটিং এবং হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রত্যেকটা প্রসেসে তাকে যত রকমের হেল্প করা দরকার আমাদের কিন্তু করা উচিত। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আইনগত বিষয়গুলো স্পষ্ট না, বা পার্টিকুলার সুযোগ সুবিধা নেই। তো এই জন্য কিন্তু দেখা যায় উদ্যোক্তা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়ে। তো সংশ্লিষ্ট অথরিটির যেটা করা উচিত সেটা হচ্ছে যে আইনগুলোকে ফার্ম করা উচিত, যাতে উদ্যোক্তা এগিয়ে যেতে পারে। এমনি কিন্তু সে হচ্ছে যে অনেক চ্যালেঞ্জের মধ্যে তাকে তাকে পুরো পথটা পাড়ি দিতে হয়। তো সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যদি আবার আইনগত ব্যারিয়ার গুলো ক্রিয়েট হয়, তখন তো আরো অনেক বেশি সমস্যা, অর্থাৎ সে সে হচ্ছে যে আরো পিছিয়ে পড়বে। এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় উদ্যোগের ক্ষেত্রে একটা বিষয়ে প্রতিবন্ধকতা করে, সেটা হচ্ছে যে সংরক্ষণাবাদ। তো সংরক্ষণাবাদ সম্পর্কে আমি পরে আলোচনা করবো। এটা একটা ইকোনমিক পলিসি, এটা সম্পর্কে আমি পরে বলবো। প্রোটেকশনিজমটা কি, হোয়াট ইজ প্রোটেকশনিজম, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করছি পরে। তো এর পরের স্পেসিফিক পয়েন্টটা তোমরা দেখো। এরপরের স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল আনস্টেবিলিটি। কিন্তু বিজনেসের ক্ষেত্রেই পুরো বিজনেসটাকেই অফ করে দেয়, পুরো সিস্টেমটাকেই শাটডাউন করে দেয়। লাইক তোমরা দেখো যে ইথিওপিয়ায় মারামারি হচ্ছে, বা সিরিয়ায় যুদ্ধ হচ্ছে, বা ইরাকে যুদ্ধ হচ্ছে। তো সেইখানে কি হচ্ছে যে বিজনেস এনভায়রনমেন্ট নেই, অর্থাৎ যারা ইনভেস্টর রয়েছে তারা যে ইনভেস্ট করবে, তো এই অবস্থার মধ্যে কিভাবে ইনভেস্ট করে। তো যেইখানে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেখানে হচ্ছে যে স্বাভাবিক বিজনেস প্রবাহটা চলে না। তো অর্থাৎ স্বাভাবিকভাবে বিজনেস করতে পারে না। তো আমাদের দেশের কনটেক্সটে যেটা হয় যে পলিটিক্যাল আনস্টেবিলিটি, হরতাল, অবরোধ যেগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু যে বিজনেস, অর্থাৎ বিজনেসটা খুব ব্যাপক পরিমাণে ব্যাহত হয়। তো বিজনেস ব্যাহত হলে, যেহেতু বিজনেস তো চলতি একটা বিষয় যেটা ব্যাহত হচ্ছে, আর সেক্ষেত্রে উদ্যোগ তো বিজনেস লেভেলে নিয়ে যেতে হবে, অর্থাৎ সেটাকে বিজনেসে ট্রান্সফর্ম করতে হবে। তখন না সেটা হচ্ছে স্টেবল বা আনস্টেবল, বা চলমান বা স্তব্ধ হিসাবে আমরা ডিফাইন করতে পারবো। আদারওয়াইজ তার আগ পর্যন্ত তো সেটা হচ্ছে উদ্যোগ, অর্থাৎ উদ্যোগ হিসাবেই থাকবে। এরপরে হচ্ছে যে সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক প্রভাব, সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব রয়েছে। লাইক উদ্যোগ গ্রহণ, বিজনেস মানেই হচ্ছে রিস্ক, অর্থাৎ ঝুঁকি গ্রহণ করছে। উদ্যোগের ক্ষেত্রে কিন্তু এটা আরো বেশি, অর্থাৎ রিস্ক টেকিং প্রপেন্সিটির ক্ষেত্রে হচ্ছে যে সোশ্যাল কনটেক্সট কিরকম, সামাজিক প্রেক্ষাপট,
সোশ্যাল লার্নিং গুলো এবং হচ্ছে তার সংস্কৃতি কিরকম, সংস্কৃতির মধ্যে কি রিস্ক টেকিং প্রপেন্সিটি আছে না নেই। তো সেই বিষয়গুলো কিন্তু তার মধ্যে একটা প্রভাব ফেলে। অর্থাৎ হার্ডওয়ার্কের বিষয়টা আমরা যদি হার্ডওয়ার্কের বিষয়টা বলি, তাহলে এইগুলো কিন্তু বেসিক্যালি কালচারালি হয়। অর্থাৎ তার কালচার, তার সোশ্যাল বিষয়গুলো কিরকম, সেগুলো কিন্তু সে খুব পরিশ্রমী হবে কিনা, ফ্যামিলি, আমরা বলেছি ব্যাকগ্রাউন্ড বা কিছু কোয়ালিটি বলেছি জন্মগত বাই বার্থ কোয়ালিটি গুলো কিন্তু সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাবগুলো রয়েছে। এবং সামাজিক সাংস্কৃতিক প্রভাব একটা যেমন গুণের মধ্যে রয়েছে, বিজনেস উদ্যোগের ক্ষেত্রেও রয়েছে। লাইক হচ্ছে যে অর্থাৎ আমাদের দেশের কিছু রেস্ট্রিক্টেড কালচার যদি রেস্ট্রিক্টেড হয়, সোশ্যাল কন্টেক্সট যদি রেস্ট্রিক্টেড হয়, তখন কিন্তু সব ধরনের উদ্যোগ নেওয়া যাবে না। আবার সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী উদ্যোগ ভিন্ন হবে, সাংস্কৃতিক প্রেক্ষাপট অনুযায়ী উদ্যোগ ভিন্ন হবে। যেমন আমাদের দেশে কিন্তু ওয়াইন বা পোর্ক এগুলো কিন্তু প্রচলিত না। এই জাতীয় বিজনেস কিন্তু বা এই জাতীয় উদ্যোগ নেওয়া যাবে না। আমাদের দেশের সমাজ সংস্কৃতি অনুযায়ী যেই বিষয়গুলো প্যাট্রোনাইজ করা হয়, সেই বিষয়গুলো উদ্যোগ নেওয়া যাবে, সেই বিষয়গুলোকেই সামনে নিয়ে আসা যাবে। তো এই ছিল হচ্ছে শিল্প উদ্যোগ গ্রহণের অসুবিধাগুলো। তো এই অসুবিধা ছাড়াও অন্যান্য অসুবিধা রয়েছে। তো সব এটা দেখা গেছে যখন এক্সিকিউশন পার্টে যায় তখন কি হবে, উদ্যোক্তা একা একা অসুবিধাগুলো ফেস করে এবং হচ্ছে সেগুলো ওভারকাম করে। তো এখন তোমাদেরকে আমি বোঝাবো হচ্ছে প্রোটেকশনারিজম। তাহলে প্রোটেকশনিজম, দেখো যে প্রোটেকশনিজম হচ্ছে বেসিক্যালি একটা ইকোনমিক টুল, ইকোনমিক পলিসি, ইকোনমিক, এটাকে আমরা একটা ইকোনমিক পলিসি বলতে পারি, যেই পলিসিটা কি করা হয়, বেসিক্যালি ইম্পোর্টটাকে রেস্ট্রিক্ট করা হয়। ইম্পোর্টটাকে অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যেটা করা হয় যে নিজের দেশের পণ্য বা নিজের দেশের সংস্কৃতিকে সেভ করার জন্য বা বাইরে থেকে এক্সপোর্ট, অর্থাৎ গ্লোবালাইজেশন বা ফ্রি ট্রেড বলতে আমরা যেটা বুঝি, প্রোটেকশনিজম হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ফ্রি ট্রেড মানে কি হচ্ছে কি, যে কোনো কিছু আমি আমার দেশে নিয়ে আসতে পারবো এবং হচ্ছে ফ্রিলি বিক্রি করা হবে, অর্থাৎ আমাদের দেশে উৎপাদিত পণ্য বিক্রি করা হবে এবং হচ্ছে আমরা যেটা ইম্পোর্ট করছি সেটাও বিক্রি করা হবে। আর প্রোটেকশনিজম হবে হচ্ছে কি সম্পূর্ণ তার বিপরীত। আমরা কি করি, ইম্পোর্ট করব না, আমরা ইম্পোর্টকে রেস্ট্রিক্ট করব। ইম্পোর্টকে রেস্ট্রিক্ট করলে অর্থাৎ বাইরে থেকে পণ্য আসলো না, বাইরে থেকে পণ্য না আসলে কি হবে, পার্সন কি করবে, আমাদের দেশের পণ্য কিনতে বাধ্য হবে, যেহেতু তার নিডস রয়েছে। যেমন ধরো তোমরা আমেরিকায়, ইউএসএ তে ইউএসএ তে যেটা করেছে, ইউএসএ তে যেটা করেছে এটা হচ্ছে যে 25% কোটা ইম্পোজ করেছে চাইনিজ স্টিলের উপরে। 25% কোটা ইম্পোজ করেছে চাইনিজ স্টিলের উপর। 25% কোটা ইম্পোজ করার কারণ হচ্ছে যে, অর্থাৎ ওদের দেশের যে স্টিলের দাম, ওদের দেশে চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে গিয়ে একটা স্টিলের দাম যেই পরিমাণ হয়, তো সেই পরিমাণ আগের ডিউটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওদের দেশে চাইনিজ স্টিল, আমরা যদি চাইনিজ স্টিল ইম্পোর্ট করে 10 টাকা, আর আমেরিকান স্টিল হচ্ছে কত পরে, 12 টাকা। 12 টাকা দিয়ে আমেরিকান স্টিল কিনতে হচ্ছে। এখন যখন 25% ডিউটি দিবে, 25% ডিউটি দিলে কিন্তু লাইক হচ্ছে এই স্টিলের দাম, অর্থাৎ এখানে যদি আমরা বলি যে এখানে যদি 100 টাকা, তাহলে হচ্ছে, আর এখানে ধরি 120 টাকা, তাহলে 25% ডিউটি দিলে এইটা হচ্ছে চায়নার পণ্যটা কত হবে, 125। অর্থাৎ চায়নার পণ্যের ক্ষেত্রে 25 টাকা বেড়ে যাবে, আর ইউএস এরটা 120 টাকা, 5 টাকা কম। তখন কিন্তু অর্থাৎ ইউএস এর প্রোডাক্টটাই কিনতে চাইবে মানুষ। তো এইভাবে যেটা করা হচ্ছে যে চাইনিজ স্টিলকে সেভ করা হচ্ছে। এখন দেখো যে আমাদের দেশে, বাংলাদেশে যদি আমরা বলি যে লাইক আমরা কি করছি, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ভালো করার চেষ্টা করছি। এসিআই মোটরস কি করছে, ইয়ামাহার সাথে জয়েন্টলি কি করছে, মোটরসাইকেল তৈরি করছে। এরপরে ওয়ালটন সেলফোন তৈরি করছে। ভীষণ অর্থাৎ আরএফএল এর ওরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করছে। তো এই ক্ষেত্রে যদি বাইরের প্রোডাক্ট, সরি ফর দি ইন্টারাপশন,
বাইরের প্রোডাক্টগুলোর সাথে একটা কম্পিটিশন করছে, বাইরের প্রোডাক্টগুলো কম্পিটিটিভ, অর্থাৎ বাইরের প্রোডাক্টগুলো এক হচ্ছে দামে কম কোয়ালিটিতে বেশি। এখন যদি বাইরের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা আমরা বন্ধ করে দিই, সো পার্সন তো অবশ্যই সেলফোন ইউজ করবে, মোটরসাইকেল ইউজ করবে, তো সেটা কিন্তু বাধ্য হয়ে মানুষকে কি করতে হবে, ওয়ালটনেরটা কিনতে হবে। এরপরে যেটা করতে হবে যে ওয়ালটনেরটা কিনতে হবে, আর না হলে হচ্ছে কি এসিআই এর মোটরসাইকেল কিনতে হবে, বা আমাদের দেশের প্রোডাক্টগুলো কিনতে হবে। এই ক্ষেত্রে কিন্তু দেশের শিল্পগুলো এগিয়ে আসলো। তো এইটা হচ্ছে প্রোটেকশনিজমের ক্ষেত্রে ভালো দিকও রয়েছে, আবার গ্লোবালি ইনোভেশন, অর্থাৎ ইনোভেশনটা কিন্তু কমে যেতে পারে। এক্ষেত্রে কোম্পানিগুলো কি মনে করবে যে আমাদের কাছ থেকে তো পণ্য ওদের নিতেই হচ্ছে, পণ্য নিতে হলে আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো পণ্য তৈরি করব। সেক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে যে একটা মনোপলিস্টিক মনোভাব নিয়ে তৈরি হতে পারে। তো এখন যদি মার্কেটটাকে ছেড়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু যেটা করতে পারে যে কন্ট্রোল করার জন্য এক্সট্রা ডিউটি, অর্থাৎ দেখো যে আমরা কি কি টুল ইউজ করি, আমরা ইম্পোর্ট রেস্ট্রিক্ট করতে পারি, বা এক্সপোর্টকে সাবসিডি দিতে পারি। এই এই পলিসিগুলো রয়েছে। তো তোমাদেরকে আমি স্ট্র্যাটেজিগুলো দেখাই যে কি কি স্ট্র্যাটেজিগুলো আমরা নিতে পারি। সো প্রোটেকশনিজমের ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিগুলো আমরা নিতে পারি সেটা হচ্ছে আমরা কি করতে পারি, দেখো আমরা হচ্ছে প্রোটেকশনিজম, বা তোমাদেরকে আমরা যে কোন পয়েন্ট আলোচনা করছি দেখো, অর্থাৎ এই সংরক্ষণাবাদ, প্রোটেকশনিজম বা সংরক্ষণাবাদের ক্ষেত্রে আমরা ইম্পোর্ট রেস্ট্রিক্ট করতে পারি। দেন হচ্ছে আমরা কি করতে পারি, প্রোটেকশনিজম বা সংরক্ষণাবাদের ক্ষেত্রে আমরা ট্যারিফ, অর্থাৎ প্রচলিত ট্যারিফ, লাইক তোমরা এই ট্যারিফের ক্ষেত্রে ইউএসএ কি করেছে, 20, ওদের স্টিলকে সেভ করার জন্য 25%, এরকম অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কি করা যায়, এক্সিস্টিং অর্থাৎ মার্কেট কম্পেয়ার করে যদি দাম যেটা রয়েছে ওই রকম একটা প্রাইস ইনপুট করা, যেটা হচ্ছে যে আমার দেশের ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে যেতে পারে। তো এইটা কিন্তু টোটালি সাপোর্ট। আর এই সাপোর্ট অর্থাৎ খুব বেশি যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ডিপেন্ডেন্ট হবে। আর ওপেন মার্কেটে এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে, যদি ইন্ডাস্ট্রিগুলো টিকতে না পারে, আর যদি টিকতে পারে তাদেরকে যদি টেকনিক্যাল সাপোর্ট বা অন্যান্য ভাবে মোটিভেট করা হয়, কোয়ালিটি এনশিওর করা হয়, তো সেইভাবে যদি এগিয়ে যেতে পারে এটা কিন্তু বেস্ট। আর প্রোটেকশনিজম যে আমি কাউকে আসতে দিলাম না, কাউকে সবকিছু বন্ধ করে আমার নিজের দেশের শিল্পকে আমি এটাকে কি ধরে ধরে নিয়ে যাওয়া। ট্যারিফ ইনক্রিজ করলে যেটা হচ্ছে যে ট্যারিফ ইনক্রিজ করলে তখন কি হবে, অটোমেটিক্যালি ইম্পোর্টটা বন্ধ হয়ে যাবে। এক হচ্ছে মার্কেট ডিমান্ড কমে যাবে, মার্কেট ডিমান্ড কমে গেলে অর্থাৎ পাবলিক কি করছে না, কিনছে না। অর্থাৎ এখন আর চাইনিজ স্টিল, তোমাদেরকে আমরা দেখিয়েছি কোথায় চাইনিজ স্টিল, এখানে দেখেছি। অর্থাৎ 100% যখন একটা স্টিল আমরা যদি এইরকম হয় যে চায়নার ক্ষেত্রে যেটা হচ্ছে যে চায়নার ক্ষেত্রে যে বিষয়টা আগে ছিল 100 টাকা, 100 টাকা, আর ইউএস স্টিল ছিল হচ্ছে 120 টাকা। এখন যদি 25% 25% ডিউটি ইম্পোজ করা হয়, তাহলে হচ্ছে চাইনিজ স্টিলের নিউ ভ্যালু কত হবে, চাইনিজ স্টিলের নিউ ভ্যালু হবে হচ্ছে অর্থাৎ চাইনিজ স্টিল হবে হচ্ছে 125 টাকা, আর ইউএস স্টিল হচ্ছে 120 টাকা। তখন কিন্তু ইউএস স্টিলই কিনতে চাবে 5 টাকা কম, 5 টাকা কমে কিনতে চাবে। তখন কিন্তু যারা হচ্ছে ইম্পোর্টার রয়েছে, ইম্পোর্টাররা কিন্তু কি করবে, আমরা যেটা বলেছি ইম্পোর্ট অফ করে দিবে। ইম্পোর্ট অফ করে দিলে ওই তখন কি হবে, তখন হচ্ছে এই যে প্রাইস বেড়ে যাবে, লাইক হচ্ছে এই যে কি হয়, যেটা হয় যে ইনক্রিজ প্রাইস ডিক্রিজ ট্রেড, অর্থাৎ ইম্পোর্ট কমে যাবে। আর কোটাস যদি এরকম কোটা করে দেওয়া হয়, আরেকটা হচ্ছে যে আমরা কি করতে পারি,
কোটা করে দিতে পারি। কোটা যে কোটার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সাপ্লাই, অর্থাৎ আগে যেই সাপ্লাই ছিল লাইক ডোমেস্টিক ডিমান্ডের 80% তারা ইম্পোর্ট করতে পারে, 60% ইম্পোর্ট করতে পারে এরকম। এখন যদি আমরা এখানে একটা লিমিট করে দেই যে তুমি সর্বোচ্চ যদি ইম্পোর্ট করো তাহলে এইটা হচ্ছে 30% করা যাবে, 30% করা যাবে বা 20% করা যাবে এরকম। তাহলে তাহলে কিন্তু এই কোটার ক্ষেত্রে 70% থাকছে হচ্ছে 70% থাকছে কি হোম, অর্থাৎ প্রোটেকশনিজম, এবং এই ক্ষেত্রে কি এই 80% থাকছে হচ্ছে প্রোটেকশনিজম। তো এইভাবে কি নিজের দেশের শিল্পগুলোকে রক্ষা করা যায়, এইভাবে কি করতে পারি আমরা নিজের দেশের শিল্পগুলোকে রক্ষা করতে পারি। তাহলে এক হচ্ছে আমরা ট্যারিফ ইম্পোজ করতে পারি, সেকেন্ড হচ্ছে আমরা কি কোটা দিতে পারি, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ এনশিওর করে দিতে পারি যে তুমি বাংলাদেশের যেটা করা যেতে পারে, যদি বলা যায় যে মোবাইল ইম্পোর্ট করা যাবে, কিন্তু মোবাইল ইম্পোর্টের ক্ষেত্রে কি এক হচ্ছে যে ট্যারিফকে আমরা বাড়িয়ে দিলাম, আরেকটা হচ্ছে যে এত পার্সেন্ট করা যাবে। আমার ডোমেস্টিক ডিমান্ড হচ্ছে যে যদি 100টা দরকার হয় 100%-এর মধ্যে কি 20% করতে পারবে, 100%-এর মধ্যে 30% করা যাবে, 40% করা যেতে পারে, কিন্তু নট মোর দেন 40%। তাহলে এটা কি সাপ্লাই লিমিট করবে, সাপ্লাই লিমিট করলে অটোমেটিক্যালি যেটা হবে যে ট্রেড ডিক্রিজ হবে, অর্থাৎ কি হবে বাইরের সাথে ইম্পোর্ট কমে, তখন কি চাইলে এক্সপোর্টের ক্ষেত্রে আবার নিজেদের কোয়ান্টিটি বাড়াতে হবে, তখন অটোমেটিক্যালি কি হবে নিজের দেশের ইন্ডাস্ট্রিগুলো বুম হবে, নিজের দেশের ইন্ডাস্ট্রিগুলো গ্রো আপ হবে। তো এই ছিল হচ্ছে প্রোটেকশনিজমের কনসেপ্টটা। তো এটা বেসিক্যালি অর্থনীতিতে ইউজ করা হয়। তো এখানে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা এর পরের টপিকে চলে যাই। এর পরের টপিক হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে শিল্প বা ব্যবসা উদ্যোগের ভূমিকা বা গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর আজকে আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দ্যাটস অল ফর দ্য টাইমিং। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।